সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং শিরোনামেই শুনছিলেন যে বাংলাদেশ প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্টে হারিয়েছে, এবং পাকিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক জয় বাংলাদেশের। 2024 সালে দুটো জিতেছিল, আর এবার একটা। পরপর 3 ম্যাচে পাকিস্তানকে হারানো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আসলে বদলে যাওয়ারই প্রমাণ রাখছে। সেই টেস্টে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সানোয়ার হোসেনের কাছে জানতে চাই যে টেস্টে বাংলাদেশ সবসময় একটা খুব ভালো অবস্থায় কখনোই ছিল না, কিন্তু এবার আমরা দেখছি যে একটু হলেও ধারাবাহিক কিনা, যে লাস্ট টেস্টগুলোতে বাংলাদেশ ভালো খেলেছে, এইবারও টেস্টে বাংলাদেশ ভালো খেললো, পাকিস্তানকে প্রথমবারের মতো হারালো, এবং সবচেয়ে বড় কথা দাপটের সঙ্গে জিতেছে, এবং সবচেয়ে বড় কথা যে পঞ্চম দিনে বাংলাদেশ যে চ্যালেঞ্জটা নিয়েছে সেটা একটু ভিন্ন রকম। বাংলাদেশের টেস্ট ক্রিকেট আমরা খুব একটা দেখি না এরকম। অবশ্যই আপনি যেটা বলছিলেন, টেস্ট ক্রিকেটটা আমরা অতটা ধারাবাহিক বা এই ডমিনেটিং পারফরমেন্স সচরাচর দেখি না। আমরা একটা সময় ছিল ওয়ানডে ক্রিকেটটা হয়তো ডমিনেট করতাম, হয়তো ওয়ার্ল্ডের বড় বড় সব দেশের এগেনস্টে আমরা যে কোনো সময় যে কোনো ম্যাচ জেতার মতো অ্যাবিলিটি, ধারাবাহিকভাবে পারফর্ম করার মতো অনেক সময় লম্বা সময় পার করেছি, কিন্তু মাঝখানে হয়তো বা আপস অ্যান্ড ডাউনের মধ্যে যাচ্ছি ওয়ানডে ক্রিকেটে। টেস্ট ক্রিকেটটা একটা ভেরি গুড সাইন যে টেস্ট ক্রিকেটটা আমরা খুব ভালোভাবে ইমপ্রুভের ধারাবাহিকতায় আছি। যেটা আমি বলবো, আমরা কিন্তু ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইংল্যান্ডকেও হারিয়েছি, কিন্তু এই জয়টা ডিফারেন্ট। কারণ যেটা আপনারা বলছিলেন যে ওই সময় আমার ম্যাচ জয়ের ক্ষেত্রে উইকেট একটা বড় ভূমিকা পালন করেছে। এখন যেটা হয়েছে, এক ডমিনেটিং করে প্রপার ক্রিকেট খেলে ট্রু উইকেটে, এবং যেটা বলেন এত চ্যালেঞ্জ নিয়ে লাস্ট ডেতে এরকম সময় যে ডিক্লেয়ার করে সময় ডিসাইড করে এর মধ্যে অল আউট করতে হবে, এত কিছু প্ল্যান ওয়াইজ যে জয়টা পাকিস্তানের মতো টিমের এগেনস্টে, ডেফিনেটলি এটা ডিফারেন্ট। এবং এই জায়গায় অনেকের ক্রেডিট আছে ডেফিনেটলি। নাহিদ রানা যেটা বলেন অসাধারণ বোলিং করেছে, সব কিছু। মমিনুল ভালো ব্যাটিং করেছে, অনেকেরই কন্ট্রিবিউশন আছে। মিরাজ ফার্স্ট ইনিংসে অসাধারণ বোলিং করেছে। আমি এই জায়গাটা একটু ডিফারেন্ট রোল প্লে করেছে, মানে শান্তর কথা না বললেই নয়। অ্যাজ এ ক্যাপ্টেন প্লাস হলো নিজের পারফরমেন্স এবং ডিসিশন, সব জায়গায় এরকম সাহসী। ম্যাচটা কিন্তু যেই জায়গায় ডিক্লেয়ার করেছে ওইটা কিন্তু হেরে যাওয়া হলেও অবাক হওয়ার কিছু ছিল না। পাকিস্তানের যে ডমিনেটিং বা যেই ধরনের ব্যাটিং অ্যাবিলিটি আছে, ওরা যদি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো হয়তো বা ম্যাচটা হেরে গেলেও অবাক হওয়ার কিছু থাকতো না। ওই চ্যালেঞ্জটা নিয়ে এই জায়গায় চ্যালেঞ্জটা উইন করা, এটা একটা বড় চ্যালেঞ্জ, বড় সাফল্য আমি মনে করি। এবং মানে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মত যে পঞ্চম দিনে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে, এটা টেস্টের প্রতি মানুষকে একটু আগ্রহী করবে, যে টেস্টটা যে চ্যালেঞ্জিং হতে পারে, টেস্টটা যে এন্টারটেইনিং হতে পারে, সেই জায়গাটায় মানুষের কাছে এক ধরনের আগ্রহ, আকর্ষণ তৈরি করবে। আমি একটু বলি, আমি একসময় মাঠে ছিলাম, দুপুরে মাঠে ছিলাম, আবার মাঠে আসার পর বাসায় এসে মানে এটা যে চ্যালেঞ্জিং এই কারণে বলছি, আমার মেয়ের একটা মুভি দেখছিল, যখন আমি টেস্ট ক্রিকেট বললাম বাবা টেস্ট ক্রিকেট এক্সাইটিং হচ্ছে একটু দেখি, দেখার পরে ওরা ওইটা ভুলে গিয়েছে। ওই এক্সাইটমেন্টটা দেখে উইকেট পড়ছে, এক্সাইটমেন্ট পড়ছে। এইটা একটা খুবই গুড সাইন যে টেস্ট ক্রিকেটও যে এরকম এক্সাইটিং হতে পারে। ওরা কিন্তু এতটা ক্রিকেটের প্রতি ইনভলভ, মানে ক্রিকেট পছন্দ করে, কিন্তু ওই মোমেন্ট দেখে ওরা কিন্তু সব কিছু ভুলে গিয়ে পুরো খেলাটাই এনজয় করেছে, এবং যে এক্সাইটমেন্টটা পুরোটাই ফিল করেছে যে ক্রিকেটের টেস্ট ক্রিকেটেও এরকম এক্সাইটমেন্ট হতে পারে। এইটা যে টেস্ট ক্রিকেটের ডিফারেন্ট ফরম্যাট, ওয়ানডে টি20তে মানুষ অনেক এনজয় করে শর্ট টাইমের মধ্যে, এইটাও যে এত এক্সাইটমেন্ট দিতে পারে, এটা কিন্তু বড় প্রমাণ করেছে কালকে। এবং সেটা বাংলাদেশের জন্য একটু ব্যতিক্রম। এই টেস্ট জয়ের ক্ষেত্রে আপনি মানে একজনের পারফরমেন্স যদি আপনাকে এগিয়ে রাখতে বলি, শান্তকে না নাহিদ রানাকে, নাকি আসলে অন্য ব্যাটার কিংবা মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স প্রথম ইনিংসে মানে বোলিংয়ে, কোনটাকে এগিয়ে রাখবেন আপনি? আমি প্রথমে বললাম এটা অনেকের কন্ট্রিবিউশন আছে, আসলে এককভাবে ম্যাচ জেতা ডিফিকাল্ট। তবে একজন না দুইজনের কথা আমি ডিফারেন্টলি বলতে হয়। একটা হলো নাহিদ রানা, যেটা লাস্টলি ম্যাচ জয়ের ক্ষেত্রে অবশ্যই অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে যখন রেজওয়ানের উইকেটটা পেয়েছে তখন কিন্তু মোটামুটি একটা নিশ্চিত হওয়া গিয়েছে যে হয়তো বা আমরা জিততে যাচ্ছি। এর আগ পর্যন্ত কিন্তু যেহেতু রেজওয়ান অনেক এক্সপিরিয়েন্স এবং ভালো ওই সময় মানে কমিটেড ব্যাটিং করছে, হয়তো বা সেভ করে দেওয়ার অবস্থা তৈরি করতে পারতো। ওই সময়টা অসাধারণ বোলিং প্লাস হলো শান্তর, ওভারঅল শান্তকে আমি ক্রেডিটটা দিবই। কারণ হলো যেই ধরনের ডিসিশন, ক্যাপ্টেন্স সব জায়গায় বোলিং হ্যান্ডেলিং বলেন, প্লাস নিজের পারফরমেন্স বলেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে অসাধারণ পারফরমেন্স। আমি শান্ত আর নাহিদ রানাকে একটু এগিয়ে রাখবো সবার পারফরমেন্স থেকে। আচ্ছা, শান্ত এবং নাহিদ রানার বোলিংটাকে কি মনে হচ্ছে যে দিনকে দিন কি পরিণত হচ্ছে, নাকি আসলে এটা একটা ঝলক, আবার কিছুদিন হারিয়ে যাবে আবার ভালো খেলবে? যদিও 2024 থেকেই তার উত্থানের শুরুটা, এই পাকিস্তান সিরিজে 4 উইকেট নিয়েছিল, তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেট, ফাইফার প্রথমটা, কালকে আরেকটা ফাইফার। নাহিদ রানার বোলিং কেমন লেগেছে? আমি ইন ডিটেলসে একটু নাহিদ রানাকে নিয়ে কথা বলতে চাই, আরও প্রশ্ন আছে, আপনি যদি এটা আমাদের মনে হয় যে
একটা অসাধারণ প্রতিভা ডেফিনেটলি। কারণ হলো টেস্ট ক্রিকেটে কিন্তু আমাদের এরকম গতির বলার কখনো আমরা ধারাবাহিকভাবে এরকম গতির বলার কখনোই আমরা পাই নাই। প্লাস হলো একটা সময় মনে হচ্ছিল যে গতির সাথে ওর অ্যাকুরেসি, হয়তো সেন্স, এইগুলির হয়তো একটু ঘাটতি আছে। সময়ের সাথে সাথে কিন্তু এইগুলি চেঞ্জ হয়েছে। বড় যেটা হলো ক্রিকেটে শুধু গতি দিয়ে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারেন না। আমরা ইন্ডিয়াতে দেখেছি অনেক ফাস্ট বোলার এসেছে, টি-20তে অনেক 150+ বোলিং করেছে, কিছুদিন পরে কিন্তু ওইভাবে সার্ভাইভ করতে পারে নাই। কিন্তু গতির সাথে সাথে আপনার অ্যাকুরেসি, ক্রিকেট সেন্স, কোন জায়গায় কোন সময় কি ইউজ করতে হবে, এইগুলি কিন্তু নাহিদ রানার ক্ষেত্রে দেখেন টি-20তেও ভালো বোলিং করছে। এটা কিন্তু গুড সাইন যে টি-20তে কিন্তু আপনি শুধু গতি দিয়ে বল করে কেউই পার পাবে না, কারণ পার পাবে না। কিন্তু ওই যে চেঞ্জগুলি আস্তে আস্তে আপনি কিন্তু সব ফর্মেটে, ওয়ানডেতে বলেন, টি-20 বলেন, টেস্ট ক্রিকেটে বলেন, টেস্ট ক্রিকেটে এরকম একটা বলার কিন্তু যে কোনো টিমের জন্য একটা অ্যাসেট। কারণ টেস্ট ক্রিকেটে আপনাকে উইকেট নেওয়ার জন্য এরকম একটা থ্রেড বলার দরকার, যেটা আমাদের নাহিদ রানাতে এটা সব প্রথম থেকেই ছিল। এখন প্লাস পয়েন্ট হলো ওর হলো সিচুয়েশন রিড করা এবং অ্যাকুরেসি, সব কিছু মিলিয়ে আমার মানে ওয়ার্ল্ড ক্রিকেটের সব বড় বড় লিজেন্ডরাও, রিকি পন্টিংয়ের মতো লিজেন্ডরা, ওয়াসিম আকরাম, সবাই কিন্তু ওকে প্রেস করছে, বিকজ অফ তারা তো ওর মধ্যে ওই প্রতিভাটা দেখেছে। আমরা চাই নাহিদ রানা বাংলাদেশকে অনেক লম্বা সময় সার্ভিস দিবে এবং প্রপার ওয়েতে আমাদের ওকে ইউটিলাইজ করতে হবে। কারণ ফাস্ট বোলারদের একটা বড় প্রবলেম হলো ইনজুরি। আমরা চাই ইনজুরি মুক্ত হবে, নাহিদ রানা লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিবে। ইনজুরির কথা যেহেতু বলে, নাহিদ রানার ফিটনেস, কালকে একটা ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে তার বডি স্ট্রাকচার এবং তার যে সিক্স প্যাকস বডি সেটা দেখাচ্ছিলেন, এবং ফাস্ট বোলারদের মধ্যে সেটা খুব ব্যতিক্রম। এমন যে সবাই গতি দিয়ে বল করতে চায়, কিন্তু ফিটনেস নিয়ে আসলে এরকম স্ট্রিক্ট মেনটেন করা, সেটা নাহিদ রানার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি। এবং তার ফুড হ্যাবিটগুলো আমরা শুনেছি যে সে বাইরের খাওয়া কিংবা অন্য খাওয়া খুব কম খান, কিংবা একদম নিয়ন্ত্রিত জীবনযাপন করার চেষ্টা করেন। সেটা কি একটা বড় কারণ কিনা যে সাকসেস পেলে অনেকে সময় আসলে লাইনচ্যুত হয়ে যায়, সেই জায়গাটায় নাহিদ রানা এখনো সে নিজেকে ঠিক রেখেছেন? দেখেন, এটার বড় এক্সাম্পল হতে পারে আমাদের মুশফিকুর রহিম। সাকসেস কিন্তু অনেকেই পায়, কিন্তু এটা কন্টিনিউ করা, লং টাইম ক্যারি করা, এটা কিন্তু নট অনলি খালি চিন্তা করলেই হবে না, এর সাথে অনেক কিছু রিলেটেড। আপনার লাইফস্টাইল, আপনার ডিসিপ্লিন, আপনার ডেডিকেশন, হার্ডওয়ার্ক, সব কিছু রিলেটেড কিন্তু সাকসেস। এটার বড় এক্সাম্পল মুশফিক, এখনও কিন্তু 100 টেস্ট খেলে ফেলেছে, এখনও খেলছে, বিকজ অফ ওর ওই ডেডিকেশনের জন্য। নাহিদ রানা আর ফাস্ট বোলার, এটা ওর জন্য আরও কঠিন। এটা যেটা আমরা যারা কালকে সবাই যেটা দেখেছে, এটা কিন্তু খুবই অত ওর বডি স্ট্রাকচার দেখে কেউ হয়তো চিন্তা মানে বোঝা যায় না যে ওরকম স্ট্রং ভিতরে বডি বিল্ড করা এরকম। এটা খুবই প্লাস পয়েন্ট। আবার কিন্তু আমাদের খেলার সৌভাগ্য হয়েছিল ম্যাকগ্রার সাথে, ম্যাকগ্রার সাথে খেলার সৌভাগ্য হয়েছিল। অস্ট্রেলিয়ার সিরিজে গিয়েছিলাম, তখন আমরা জাকুচিতে একই সাথে বসেছিলাম, তখন ও বিভিন্ন প্রশ্ন করছিলাম, যখন বলছিল যে এই ফাস্ট বোলিংটা এত হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন লাইফ। তখন নেক্সট সিরিজ ছিল বাংলাদেশের সাথে, তুমি খেলতে পারো কিনা। আমি তখন বলছি ওর শেষের দিকে ক্যারিয়ার, বিকজ আই এম নট শিওর, বিকজ অফ আমার ফিটনেস এখন আগের মতো ওইভাবে সাপোর্ট করছে না, আর সাবকন্টিনেন্ট আরও টাফ ওইখানে বোলিং করা। আমাদের সাবকন্টিনেন্ট ম্যাক্সিমাম টাইমে নাহিদ রানাকে বোলিং করতে হবে, এইটা কিন্তু টাফ কন্ডিশন। হয়তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কন্ডিশনে কিন্তু এত স্ট্রেংথ ইউজ করতে হয় না। আমার মনে হয় নাহিদ রানা গুড ট্র্যাকে আছে, ডেফিনেটলি ওকে প্রপার গাইডলাইন, এক বয়সে তরুণ, আর নিজের ডেডিকেশন, ডেফিনেটলি ওর ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন সব কিছু আছে। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফাস্ট বোলারদের জন্য, কারণ আমরা সবাই জানি এদের ইনজুরির প্রবণতা ফাস্ট বোলারদের অনেক বেশি থাকে। নাহিদ রানার বোলিংটা নিয়েও একটু কথা বলছে, ফিটনেস তো বললামই। নাহিদ রানার বোলিংয়ে কালকে একটা সময় পাকিস্তানের ব্যাটারদের মনে হয়েছে তারা ভয় পাচ্ছে, মানে রীতিমতো ভয় পাচ্ছে, তাদের চোখে মুখে কিংবা অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে, ডাক করার চেষ্টা করছে, বাউন্সার সেটাও মাথায় হেলমেটে লাগছে কিংবা গায়ে লাগছে। মানে সেই স্পেলগুলো কি আসলে এরকম বাংলাদেশের কোনো পেস বোলারদের কোনোখানে আপনার মনে পড়ে কিনা, কিংবা নাহিদ রানা যে আমাদের ওদের জন্য, পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক, ওইটা কিন্তু আপনারা যদি পিএসএলে দেখেন তখন থেকে কিন্তু শুরু। আগে টেস্ট সিরিজও হয়েছে, ওই টেস্ট সিরিজ থেকে শুরু। পিএসএল আমরা যদি দেখি টি-20 ফরম্যাটেও এত ডেঞ্জারাস এফেক্টিভ বোলিং করছে, এবং নট অনলি মানে তাকে ফাইনালে নিয়ে দিয়েছে এবং ওইটা প্রতিদানও দিয়েছে। সেম ওইতে আমার মনে হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের ওর প্রতি একটি ভীতি অবশ্যই ছিল, যেটা আরও একটু বেশি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। ডেফিনেটলি ওর গতিটা একটা এফেক্টিভ, লাইন লেন্থ, বাউন্সার সব কিছু, এইটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। আমার সাথে অন্য বোলাররাও যে অ্যাডভান্টেজটা পায়, আপনার এরকম যদি অ্যাটাকিং একটা বোলার থাকে, খুব বেশি থ্রেট থাকে, তখন ব্যাটসম্যানরা হয় কি মানে অপর প্রান্তে যে বোলারকে আপনি রান করতে চাবেন, ওইখানে অ্যাডভান্টেজ নিতে চাবেন, তখন কিন্তু আরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ফিফথ ডে যখন ডিসাইডেড ফ্যাক্টর হয়, যখন টেস্ট ম্যাচ ডিসাইডেড, পাকিস্তানি প্লেয়ারদের জন্য কিন্তু বিশাল একটা প্রেশার ছিল, ওই প্রেশারটা আরও ডাবল করেছে নাহিদ রানার এই থ্রেটটা। আচ্ছা, সঙ্গে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বলি যে তার ক্যাপ্টেন্সিতে কি কোনো পরিবর্তন দেখেছেন, নাকি আসলে সেই এরকমই ক্যাপ্টেন এবার আসলে আরও বেশি কার্যকরী হয়েছে? একটু বলে রাখতে চাই যে হিস্ট্রিতে বাংলাদেশের সফলতম ক্যাপ্টেনদের মধ্যে একজন, সে 7টা টেস্ট জিতেছে তার আন্ডারে। আমরা মুশফিকুর রহিমের আন্ডারেও জিতেছে, কিন্তু মুশফিক বেশি ম্যাচ খেলতে হয়েছে, তার জন্য কম।
বা শান্ত কিন্তু আমরা এর আগেও বলেছিলাম বাংলাদেশের নেক্সট অনেক সময় বলেছিলাম নেক্সট টেক্সট ম্যাটেরিয়াল ক্যাপ্টেনের হওয়ার জন্য কিন্তু একটা ডিফারেন্ট ক্যারেক্টার থাকতে হয়, ওর মধ্যে ওই সবসময় ছিল, এটা ছিল কিন্তু নট অনলি খালি মাঠের ব্যাপারটা, কিন্তু ক্যাপ্টেন্সি খালি মাঠের এটা এফেক্ট করে না, ওর পার্সোনাল লাইফ, তারপর প্লেয়ারদের প্রতি রিলেশন, অনেক কিছু প্লেয়ারদের কাকে কীভাবে রিড করবে। আমি শান্তর আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স ওদের সাথে আছে, লাস্ট এই অদম্য কাপ হলে ওইটার আমি ওর টিমের ম্যানেজার ছিলাম, প্লাস ও শান্তর যে ফার্স্ট মানে প্রিমিয়ার লিগ ডেবু ওইটার আমি ম্যানেজার ছিলাম, তখন আমি শুরু থেকে ওদের দেখার সুযোগ হয়েছে, ওর ভিতরে ওই ডেডিকেশন মানে যেটা একটা ক্যাপ্টেনের জন্য দরকার ওটা খুব বেশি ছিল। আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত আমি বলবো আমাদের শান্তকে ওয়ানডে ক্রিকেটে ওই সময় ক্যাপ্টেন্সিটা না সরালে শান্তর এই পারফরমেন্সটা আমরা হয়তো 2 ফর্মেটে আর ভালোভাবে দেখতে পারতাম। কারণ শান্তর ওই আমাদের সবার ডেফিনেটলি আমি কাউকে ছোট করার জন্য না, সবাই কিন্তু ক্যাপ্টেনের জন্য ক্যারেক্টার থাকে না, আমার মনে হয় শান্তর মধ্যে ওই জায়গাটা খুব ভালোভাবে আছে। পারফরমেন্স তো আপডাউন হবেই, শান্তর একসময় খুব বাজে পারফরমেন্স গিয়েছিল, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু ওর যে কারেজটা আছে ও কিন্তু ওইগুলি চ্যালেঞ্জ ফেস করে, ওই সমালোচনা ফেস করে নিজেকে এই স্ট্রেংথ, এই নিজের ভিতরে এত স্ট্রেংথ রেখে আবার পারফর্ম করে কামব্যাক করা, এটা কিন্তু সবার মধ্যে হয় না। আমার মনে হয় শান্তর ওই অ্যাবিলিটি আছে। ক্যাপ্টেন্সি আপনি শুরুতেই কিন্তু ক্যাপ্টেনও ক্যাপ্টেনের প্রসেসের মধ্যে যেতে হয়, একবার হঠাৎ করে ফার্স্ট টেস্টেই আপনি ফার্স্ট ম্যাচেই যে আপনি সব কিছু পারফেক্ট করেন না, সময়ের সাথে আপনি ম্যাচিউরড হবেন। এটা কিন্তু শান্তর মধ্যে ডে বাই ডে আরও ম্যাচিউরড হচ্ছে। ডেফিনেটলি ওকে নিজের পারফরমেন্স, টিমের পারফরমেন্স সব কিছু মিলে যে কনফিডেন্সটা দিচ্ছে, ভবিষ্যতে ডেফিনেটলি আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। আরও কথা বলবো আপনার সঙ্গে, দর্শকের ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রেজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজবাড়ি থেকে রিপন বলছি। আপনাদের অনুষ্ঠান প্রায় আমি দেখি। জি, সানোয়ার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আমার সানোয়ার ভাই, আমি রাজবাড়ি থেকে রিপন বলছি। জি বলেন প্লিজ। আমি আপনার খেলা দেখেছি অনেক জায়গায়। আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছি। একটা হচ্ছিল গতকাল আমাদের যে আমরা 3টা জিতলাম, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি আনন্দিত এবং আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি খেলাটা দেখে, যে লাস্ট আমরা 5ম দিনেও আমরা জিততে পারি পাকিস্তানের সাথে খেলার জন্য। আমার 2টা প্রশ্ন হচ্ছে, নাইজানা আমাদের স্পিড সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতি বলার, এরকম বলার বাংলাদেশ কখনো আসেনি। আমি আশা করি যারা আছেন তারা নাইজানার ব্যাপারে অনেক বেশি যত্নশীল হবেন যাতে সে ইনজুরি না পড়ে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি শান্ত ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ক্যাপ্টেন। সে অনেক সাহসী ভূমিকা পালন করছে, যে 268 রানের যে টার্গেটটা দিচ্ছে এটা কিন্তু অনেক সাহসী। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এদের মতো যারা খেলে টেস্টে তারা কিন্তু ধরনের দিক দেওয়া দেয়, আর আমরা বিশ্বাস ছিল যে বাংলাদেশ জিতছে। আমি সেজন্যই যাতে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে যাতে বিশেষ করে নাইজানাকে আমরা সহজে হারিয়ে না ফেলি, তার দিকের জন্য ক্রিকেট বোর্ড অনেক বেশি নজর দেয়। জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন মতামত সব কিছুর জন্যই। নাইদ্রানা অবশ্যই আমাদের একটা বড় অ্যাসেট, সে যেন হারিয়ে না যায়, আমরাও নিশ্চয়ই চাই। আমরা আরও কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই, প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার চেষ্টা করব। কথা বলছিলাম যে টেস্টে বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে। গতকাল আপনারা জানেন যে পাকিস্তানকে দেশের মাটিতে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ, এবং পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি হ্যাট্রিক জয় বাংলাদেশের, যেটা টেস্ট ইতিহাসে বিরল বাংলাদেশের জন্য। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আমরা কথা বলছিলাম, বিরতির আগে দর্শকের প্রশ্ন ছিল নাহিদ রানাকে হারিয়ে দিতে যাওয়া যাবে না। এরকম অনেক পেস বোলারই কিন্তু বাংলাদেশে আসলে প্রতিভাবান কিংবা প্রতিশ্রুতিশীল এসেছিলেন, কিন্তু অনেক সময় হারিয়ে গেছেন, ইনজুরির কাছে হার মেনেছেন, ফর্মের কাছে টিকে থাকতে পারেননি, নিজেদের সর্বোচ্চটা দিতে পারেননি। অনেকের নামই আমি বলতে পারি, সাদাত হোসেন, রাজীব, রুবেল হোসেন কিংবা শফিউল ইসলাম, মানে অনেকের নাম বলার আছে। কিন্তু গত কয়েক বছরে আমরা বেশ কয়েকজন পেস বোলারকে পেয়েছি, এবং যেটা নাজমুল হোসেন শান্ত গতকাল বলছিলেন যে আমাদের 5 জন বোলার আছেন, টেস্টে বোলাররাই ম্যাচ জেতান, এবং সেই বোলারদের নিয়ে তিনি গর্ব করেন। মনে হয় এটার একটা প্লাস আমি বলবো এক্সাম্পল সেট করেছে তাসকিন। ইয়েস, মানে ফাস্ট বোলারদের যে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন অনেক বেশি ইম্পর্টেন্ট। ওইটা গত কোভিড থেকে শুরু করে তাসকিন যে একটু খারাপ সময় গিয়েছিল, ওইখান থেকে কি ওয়েতে স্ট্রংলি কামব্যাক করেছে, যে হার্ডওয়ার্ক করেছে। মানে ফাস্ট বোলারদের জিম ছাড়া তো আসলে কোনো মতেই ওই লাইফ ছাড়া কোনো মতেই সম্ভব না, এটা এক্সাম্পল সেট করেছে। এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখন ধারাবাহিকভাবে সব ফাস্ট বোলাররাই জানে যে এই রুটিন লাইফ ছাড়া কোনো মতে সার্ভাইভ করা, লম্বা সময় সার্ভাইভ করা সম্ভব না। 1-2টা হয়তো বা 1 বছর 2 বছর সার্ভাইভ করা যায়, এটা সম্ভব না। এটা একটা বড় এক্সাম্পল। আর যেটা বলছিল, অবশ্যই নাহিদ রানা বলেন পরবর্তী ফাস্ট বোলাররা সবাই ফলো করবে। আর আরেকটা জিনিস বলছিল যে শান্তর সাহসী সিদ্ধান্ত ডেফিনেটলি সাহসী সিদ্ধান্ত নিয়ে দিব, এরকম কিন্তু ব্যাকফায়ার করতে পারতো। হেরে গেলে কি হতো, হেরে গেলে কিন্তু সবাই আমরা সমালোচনা করতাম। ওই সময়টাও সাপোর্টটা দর্কার, যে এরকম কিছু ক্ষেত্রে কিন্তু হয়তো বা কোনো সময় হয়তো বা আমাদের ব্যাকফায়ার করতে পারে, আমাদের নেগেটিভ রেজাল্টও হতে পারতো। এই সময়গুলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, দর্শক থেকে শুরু করে, ওই বিশ্বাসটা প্লেয়ারদের প্রতি রাখতে হবে। খারাপ সময় ভালো সময় আসবে,
ওই সময় এটা সাপোর্টটা দরকার আছে এই জন্য। মিরপুরের উইকেট আপনাকে কতটা অবাক করেছে, কিংবা এইবারের জয় নিয়ে আমরা তো আসলে বলতেও পারবো না যে আসলে এটা হোম কন্ডিশনে হোম অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশ জিতেছে। একদমই ট্রু উইকেটে, একদমই প্রফেশনাল পারফরমেন্স পুরো টিমের। আমরা এটা অনেক দিন যাবতই চাচ্ছিলাম যে বাংলাদেশ হারুক জিতুক, পারফরমেন্স হোমে হয়তো বা আমরা একটু অ্যাডভান্টেজ নিলে হয়তো বা অনেক ম্যাচে হয়তো আর বেশি জিততে পারবো, কিন্তু এইটার লং রানে খুব বেশি বেনিফিট দেয় না। এটা আমরা আগে দেখেছি, অনেক টি20, ওয়ানডে বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনায়াসে হারিয়েছি। ওইটার এফেক্টটা কিন্তু ইন্টারন্যাশনালি খুব বেশি আমরা পাই না। এই যে পারফরমেন্সটা করেছে, এইরকম ট্রু উইকেট, এরকম প্লেয়ারদেরকেও কনফিডেন্স দেয়, মানে প্লেয়াররা শর্টস খেলার ক্ষেত্রে বা এরকম ভালো উইকেটে ভালো কম্পিটিশন করে যখন একটা ব্যাটসম্যান রান করে, তো তার ব্যাটসম্যানের যে মানে কনফিডেন্সটা বিল্ড আপ হয়, এটা লং রানে কাজে দেয়। সেম ওয়েতে বোলাররাও কিন্তু এরকম ট্রু উইকেটে যখন সে স্ট্রাগল করে, প্ল্যান করে, ডিফারেন্ট সিচুয়েশনের মাধ্যমে যে নিজের সাকসেসটা বের করে আসে, এই কনফিডেন্সটা অল দ্য ওয়ে তাকে ক্যারি করতে সহায়তা করে। এবং এই টেস্টে আমরা দেখেছি যে এককভাবে বলা যাবে না যে পেসাররা ম্যাচ জিতিয়েছে কিংবা স্পিনাররা ম্যাচ জিতিয়েছে। ফার্স্ট ইনিংসে আমরা দেখলাম মেহেদী হাসান মিরাজের ফাইফার, এইখানে দেখলাম নাহিদ রানার বোলিং, মানে অসাধারণ। এখানে যেটা প্রুফ করে যে আপনার কোয়ালিটি লাগবে, কোয়ালিটি আপনি শো করে, যারাই পারফর্ম করেছে তাদের বেস্ট কোয়ালিটিটা শো করি, বেস্ট পারফরমেন্সটা শো করে এখান থেকে মানে বেনিফিটটা বের করতে হয়েছে। স্বাভাবিকভাবে এটা হলো প্লেয়ারদের রিয়েল কনফিডেন্সটা এখান থেকে বের হয়। ফেক আমরা আগে অনেকবার শুনেছি যেই কনফিডেন্সটা নিয়ে হয়তো আমরা ইন্টারন্যাশনালি খেলতে গিয়েছি, এখান থেকে নিয়ে ফেক কনফিডেন্স। আমার মনে হয় এইটাই হলো বাংলাদেশের জন্য বড় সাকসেস, যে ট্রু উইকেটে, ট্রু কন্ডিশনে, অপোনেন্ট স্ট্রং অপোনেন্টের এগেনস্টে ভালো পারফরমেন্স করে কীভাবে নিজের সাকসেসটা বের করা যায়, এটা হয়তো নেক্সট টেস্টেও ডেফিনেটলি আমাদের কনফিডেন্স নিয়ে সিলেটে যাব এবং এটা লং রানে আমাদের কাজে দিবে। নেক্সট টেস্ট নিয়ে এক লাইন জিজ্ঞেস করবো, তার আগে বলতে চাই পাকিস্তানের এই দলকে নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আগের বার নিউজিল্যান্ড আসলো গত মাসে, আমরা বলছিলাম যে দুর্বল দল, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার টিম। আগামী মাসে অস্ট্রেলিয়া আসবে, সেখানেও খুব বড় প্লেয়াররা আসছে না। পাকিস্তানের এই দলটা তো পরিপূর্ণ দল। এখানে পাকিস্তান আমাদের বেস্ট সাইড। পাকিস্তান কিন্তু আমরা পাকিস্তান হোম কন্ডিশনেও কিন্তু ওদের সাইডকে আমরা হারিয়ে এসেছি। ডেফিনেটলি এটার মানে বিতর্ক করার কোনো সুযোগই নেই। সেম হয়তো অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়ার মতো দলগুলি যদি 2, 3, 4, 5টা প্লেয়ার যদি দেখেও আসে, ওদের যে সেকেন্ড স্টেজে যারা থাকে ওরাও কিন্তু অলমোস্ট সিমিলার স্ট্যান্ডার্ডের প্লেয়ার থাকে। এখন যদি ইন্ডিয়ার যদি ফার্স্ট টিম ছেড়ে সেকেন্ড টিমও আসে, ইন্ডিয়ার কিন্তু অলমোস্ট সিমিলার কোয়ালিটি প্লেয়ার আছে। মানে এখানে ছোটো করার কিছু নাই, আমরা এখানে ট্রু কন্ডিশনে আমাদের বেস্ট পারফরমেন্সটা করতে চাই। সেকেন্ড টেস্ট কি হবে, মানে সিলেটে কি পরিস্থিতি কি বলি, কন্ডিশন বলি, টিম আমাদের আনচেঞ্জড, অন্য জায়গায় কোনো পরিবর্তন হবে? জানি না, উইকেট ডেফিনেটলি এটা তো এখান থেকে বলা মুশকিল। ট্রু মানে কন্ডিশন দেখে, উইকেট কন্ডিশন দেখে ডেফিনেটলি বেস্ট পসিবল কম্বিনেশনটাই করবে। তবে যে টিমের যে কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, পারফরমেন্স করেছে, যেরকম এখানে হয়তো আমরা নাহিদ রানার ইয়েকেই বেশি কথা বলেছি, এখানে কিন্তু মমিনুল কিন্তু অসাধারণ পারফর্ম করেছে, মুশফিক পারফর্ম করেছে, মিরাজ অসাধারণ বোলিং করেছে, বোলারদের সবারই কম বেশি কন্ট্রিবিউশন ছিল। এই সব কিছু মিলে টিমটা একটা খুব ভালো শেপে আছে। ডেফিনেটলি আমরা বেস্ট পসিবল পারফরমেন্সটাই নেক্সট। এবং আমি শান মাসুদের কালকে একটা কথা শুনছিলাম যে বলছিলেন যে স্পিনাররা একটা পাশে, যখন পেস বোলাররা একটা পাশে কন্টেইন করেছে রান, স্পিনাররা তখন সেখান থেকে উল্টা পাশে সাকসেসটা পেয়েছে। সুতরাং অবদানটা আসলে পুরো বোলিং সাইডকেই তিনি দিয়েছেন বাংলাদেশের। অবশ্যই অ্যাজ এ ইউনিট হিসেবে পারফর্ম করেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিছু অসাধারণ ফিল্ডিং হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু পারফরমেন্সটা হয়েছে। অ্যাজ এ ইউনিট হিসেবে পারফর্ম করেছে। আমি যে সবচেয়ে বড় চেঞ্জটা বলবো মানসিকতার। আমরা যে টেস্ট ক্রিকেটে এভাবে জিততে পারি, এটাই হলো আমাদের বড় সাকসেস। মনে মানসিকতাটা চেঞ্জ হয়েছে। আমরা যে কোনো কন্ডিশন, এই স্ট্রেংথ আমাদের আছে। আমাদের বোলাররা এখন অসাধারণ কনফিডেন্স দিয়েছে ব্যাটসম্যানদের, ক্যাপ্টেনদের। আমার মনে হয় এটার বড় পাওয়া, আমাদের মানসিকতার বড় চেঞ্জ হয়েছে এখানে। ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেন আমাদের স্টুডিওতে আসার জন্য। বাংলাদেশ আসলে টেস্টে কতটা বদলে গেছে তার কিছুটা প্রমাণ আমরা দেখেছি ঢাকা টেস্টে, কিন্তু সেটা তখনই স্থায়ী রূপ পাবে যদি আমরা সিলেট টেস্টেও এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি, টেস্ট সিরিজটা জিততে পারি, ম্যাচটাও জিততে পারি। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও, সবাই ভালো থাকবেন।